নবম দশম শ্রেণীর স্টুডেন্ট। এখন আমি তোমাদের সাথে ফিজিক্সের অধ্যায় তৃতীয় নিয়ে বেসিক সহ বিশেষ আলোচনা করব এবং তোমরা খুব মনোযোগ সহকারে আমাদের আলোচনাটি শুনবে, তাহলে এই অধ্যায়ের বেসিক সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা অর্জিত হবে। শুরু করা যাক তাহলে। যা কোনো বস্তুর ওপর প্রয়োগ করলে বস্তুটি স্থির বস্তু গতিশীল হয় আর গতিশীল বস্তু স্থির হয়, সেটাই কিন্তু বল। তো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল কিন্তু স্থিরই থাকবে। তো এবং আর কি হয় যে সমবেগে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তো এখানে প্রথম অংশটা কিন্তু আমাদের মেনে নিতে কোনো বাধা নেই, যে বল প্রয়োগ না করলে বা কাউকে যদি কোনো স্থির বস্তুকে ধাক্কা না দেওয়া পর্যন্ত বস্তুটা কিন্তু সেখান থেকে সরে যায় না, সেখানে স্থিরই থাকে। যেমন গাছকে তুমি যদি বল প্রয়োগ না করো অথবা গাছকে যদি বাতাস বল প্রয়োগ না করে, তাহলে গাছ কিন্তু নড়ে না। আর এখানে দ্বিতীয় অংশ সমবেগে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তো এটা কিন্তু একটা সমস্যা। এটা আমরা কিন্তু জানি যে কোনো চলন্ত বস্তুকে অনন্তকাল আমরা কিন্তু কোনো দিনই চলতে দেখিনি। অনন্তকাল কি চলতে দেখেছি? না, চলতে দেখিনি। তাহলে সমবেগে গতিশীল বস্তু সমবেগে চলবে কি করে? তো যদি বাতাসের বাধা অথবা ঘর্ষণ না থাকতো, তাহলে কিন্তু সমবেগে গতিশীল, সেটা গাড়ি হোক, যে কোনো বস্তুই হোক, সাইকেল হোক, সেগুলো কিন্তু সমবেগেই চলতো। এখানে কিন্তু একটা বল বস্তুরকে বাধা দিয়ে থামিয়ে দেয়, সেটা হচ্ছে ঘর্ষণ অথবা বাতাস। তো তোমরা জানো যে আনত তলে যদি কোনো বস্তুকে মসৃণ আনত তলে ছেড়ে দেওয়া যায়, সেটা কিন্তু নিচে পড়তে থাকে। যদি তোমরা আনত তলে মসৃণ তলে বসে থাকো, তাহলে দেখবে তোমরা উপর থেকে নিচে চলে আসবে এবং আসার সময় মনে হবে যে কোনো কিছু যেন তোমাদের নিচে থেকে বাধা দিচ্ছিল। তাহলে এই যে বাধা দিচ্ছিল কোনো কিছু, এটা হলো ঘর্ষণ বল, তোমাদের বাধা দিচ্ছিল। তার মানে এইভাবে যখন সেখানে এই ঘর্ষণ বলটা যদি না থাকতো, তাহলে কিন্তু বস্তুটা সুষম বেগে, আমরা কিন্তু এই বেগটাকে সুষম বেগই ধরি, আর এখানে ঘর্ষণ বলটাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় উপেক্ষা করি। তো এখানে যখন বস্তুটা আস্তে আস্তে এখানে আসবে, তখন সেখানে অনেক বেশি বড় মানের ঘর্ষণ বল অনুভব করবে, ফলে বস্তুটা এসে এখানে থেমে যাবে। তো এই যে এখান থেকে কি বুঝলে যে সমবেগে গতিশীল বস্তু সমবেগেই চলতে থাকতো যদি বস্তুর উপর বল প্রয়োগ না
করা হতো। তার মানে এখানেও কিন্তু বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এখান থেকেই বুঝতে পারলে যে বল প্রয়োগ করার ফলে স্থির বস্তু, বল যদি স্থির বস্তু কিন্তু গতিশীল হয়, আর সমবেগে গতিশীল বস্তুতে বল প্রয়োগ করে সেটা কিন্তু স্থির হয়ে যায়, থেমে যায়। আর যদি এই বল প্রয়োগ না করা হতো তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকতো এবং সমবেগে গতিশীল বস্তু চিরকাল সমবেগেই চলতে থাকতো। তো এখন আমরা এই নিউটনের সূত্র থেকে যেই জড়তার ধারণা পাওয়া যায় সেই বিষয়গুলা আমরা আরও জানব। তো দেখো যে বল প্রয়োগ না করলে আমরা জানি স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই। বস্তুর যে এই প্রবণতাটা, সে গতিশীলই থাকতে চাবে, সে স্থিরই থাকতে চাবে, সেটাই তার কিন্তু জড়তা। তার মানে জড়তা হলো যেই অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা। যে ভর হচ্ছে কিন্তু জড়তার পরিমাপ, ভর দিয়েই কিন্তু জড়তা পরিমাপ করা হয়। দেখো তুমি একটা বড় বস্তুকে, অনেক ভারী একটা বস্তুকে তুমি কি করবে, বল প্রয়োগ করবে, দেখবে বস্তুটা খুব একটা সরে যাচ্ছে না। তার মানে সে বেশি জড়তা প্রদর্শন করছে এবং সে তার বেশি জড়তার কারণে সে সেখান থেকে সরে যাচ্ছে না। তার মানে সে স্থির থাকতে চাচ্ছে, এটা তার স্থিতির জড়তা। আর তুমি একটা হালকা বস্তুকে, অর্থাৎ কম ভরের বস্তুকে তুমি যখন বল প্রয়োগ করবা তখন কি দেখবে যে বস্তুটি খুব সহজে সেখান থেকে সরে যাচ্ছে, অর্থাৎ বস্তুর অবস্থান পরিবর্তন করতে পারছো, ফলে বস্তু তার জড়তা হারিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে জড়তা হলো যে বস্তু স্থির যদি থাকে সে স্থির থাকতেই চাবে, তাহলে সেটা হচ্ছে স্থিতির জড়তা, এটা একটা জড়তা। আর বস্তু যখন গতিশীল থাকবে তখন সেই বস্তু গতিশীলই থাকতে চাবে, এটাই, এই প্রবণতাটা হলো জড়তা। তাহলে আমরা এখান থেকে কিন্তু মনে রাখতে হবে, ভর বেশি হলে বস্তুর জড়তা বেশি হয়, ভর কম হলে জড়তা কিন্তু কম হয়। তাহলে জড়তাই হচ্ছে ভরই হচ্ছে জড়তার পরিমাপ। তো জড়তার কিন্তু অনেক অনেক উদাহরণ আছে। তো তোমরা কিছু উদাহরণ বাস্তব লাইফে কিন্তু আরও বাস্তব লাইফে কিছু জড়তার উদাহরণ পাবে। তোমরা যখন দেখবে হঠাৎ গাড়ি যখন চলতে শুরু করে, স্থির ছিল গাড়ি, হঠাৎ যখন চলতে শুরু করে তখন দেখবা যাত্রী পেছনের দিকে ঝুঁকে পড়ে। এর কারণ কি জানো তোমরা? এর কারণ হলো জড়তা। তো শরীরের নিচের অংশ গাড়ির সাথে আমরা জানি লেগে থাকে। যেহেতু গাড়িটি স্থির ছিল তখন আমাদের শরীরটাও কিন্তু স্থির ছিল। যখন গাড়িটা চলা শুরু করে তখন আমাদের নিচের অংশ, শরীরের নিচের অংশটা গাড়ির সাথে লেগে থাকায় সেটাও গতিশীল হতে চায়, কিন্তু শরীরের উপরের যে অংশটা সেইটা কিন্তু স্থির থাকতে চায়। তো যেহেতু গাড়িটা চলা শুরু করলো বল প্রয়োগের ফলে নিচের অংশটা গাড়ির সাথে চলা শুরু করবে এবং উপরের অংশটা সে কি করতে চায়, যে স্থির হয়ে থাকতে চায়। ফলে এই উপরের যে আমাদের অংশটা সেটা পেছনের দিকে ঝুঁকে পড়ে। আবার চলন্ত গাড়ি হঠাৎ যখন ব্রেক করে তখন যাত্রীরা সামনে কিন্তু ঝুঁকে পড়ে। তাহলে এই যে আগের উদাহরণটা আবার একটু বলি, যে আগের উদাহরণটা তাহলে আমাদের কিন্তু ওই আগের উদাহরণটা হচ্ছে স্থিতির জড়তা, যে আমাদের শরীরটা কিন্তু স্থির ছিল, সেই উপরের অংশটা স্থির হয়েই থাকতে চাচ্ছে
এই প্রমাণটা হচ্ছে স্থির জড়তা। তাহলে আগের উদাহরণটা কিন্তু স্থির জড়তা। এখন আমরা যেটা বলছি যে চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে, এটা হলো গতিশীল জড়তার কারণে হয়। তো কিভাবে আমরা জানি যখন গাড়ি চলন্ত গাড়ির সাথে আমাদের শরীর পুরোটাই কিন্তু চলমান অবস্থায় থাকে। যখন গাড়ি স্থির হয়ে যায়, হঠাৎ ব্রেক করে, ফলে গাড়ি যখন স্থির হয় তখন আমাদের শরীরের নিচের অংশ সেটাও কিন্তু কি হয়, স্থির হয়ে যায়। কিন্তু আমাদের শরীরের উপরের অংশ তো গতিশীল ছিল, সেই অংশটা গতিশীল হয়েই থাকতে চায়। তো এই গাড়ি হঠাৎ ব্রেক করলে উপরের অংশটা সামনের দিকে ঝুঁকে পড়ে এই কারণে। ঠিক অনুরূপভাবে চলন্ত বাস থেকে যাত্রীরা যখন নামতে যায় তখন কিন্তু আছড়ে পড়ে, এর কারণটাও কিন্তু গতির জড়তা। তো তোমরা বুঝতেই পারলা যে এই যে আরটুও তোমাদের বলি যে চলন্ত বাস থেকে যখন যাত্রী নামে তখন আছড়ে পড়ার কারণটা কি? এর কারণটা হলো যে চলন্ত বাস বা ট্রেনে মানুষটার পুরো শরীরটাই গতিশীল থাকে। সে যখন মাটিতে পা দিয়েছে তখনই কি হয়, নিচের অংশ থেমে গেছে, উপরের অংশ গতির জড়তার কারণে তখনও কিন্তু ছুটছে। তাই যখনই সে নামতে যাবে তখনই সে হুমড়ি খেয়ে পড়ে যাবে। তো এই জন্যই চলন্ত বাস বা ট্রেন থেকে নামতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটে। এটা আমরা কিন্তু অনেক সময়ে দেখেছি বাস্তবে। তো এই যে এইগুলোর কারণই হচ্ছে জড়তা, জড়তার কারণেই কিন্তু এই দুর্ঘটনাগুলো কিন্তু ঘটে। তাহলে তোমরা এই যে জড়তার, গতি জড়তা এবং স্থিতি জড়তার উদাহরণ সহ বুঝে গেলে, এখন তোমরা বল সম্পর্কে জানবে। তাহলে চলো আমরা বল সম্পর্কে জানি। তো এর আগে আমি তোমাদের বলেছি যে যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তু স্থির হয় তাকে বল বলে। তো এই যে এই বল আমরা জানি দুই প্রকার বল আছে, একটা স্পর্শ বল আর একটা অস্পর্শ বল। তো তোমরা স্পর্শ বল এবং অস্পর্শ বলের উদাহরণ দিতে পারবে? তো আমরা এখন স্পর্শ আর অস্পর্শ বলের উদাহরণ জানব। তো স্পর্শ বল আমরা জানি অণুতে পরমাণুগুলা পরস্পরের সাথে একটি দুর্বল ভ্যান ডার ওয়ালস বল দ্বারা বা আন্তঃআণবিক আকর্ষণ বল দ্বারা তারা পরস্পরের সাথে কি থাকে, যুক্ত থাকে। তাহলে সেখানে তারা পরস্পরের সাথে আন্তঃআণবিক আকর্ষণের কারণে কিন্তু যুক্ত থাকে। তাহলে স্পর্শ বল, যখন কোনো গাড়িকে তুমি ধাক্কা দিবে তাহলে তুমি গাড়িকে স্পর্শ করে ধাক্কা দেবে, তখন গাড়িটা কি চলমান হবে। যখন তুমি মনে করো কেরান দিয়ে অনেক ভারী ভারী মাল উঠানো হচ্ছে, তখন কেরানকে কিন্তু বস্তুর সাথে স্পর্শ করতে হবে। তাহলে এইগুলো হচ্ছে স্পর্শ বল। তাহলে স্পর্শ বল হচ্ছে যখন কোনো বস্তুর ওপর বস্তুকে স্পর্শ করা হয়, অর্থাৎ স্পর্শ মানে আমরা বলেছি যে বল হচ্ছে যা প্রয়োগ করলে বস্তু গতিশীল বা স্থির হয়। তাহলে আমরা এই বলটা হলো যে স্পর্শ বল, যে আমরা বস্তুকে কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে চলমান করতেছি, বা আমরা কেরেন দিয়ে ভারী কোনো বস্তুকে সরাচ্ছি, তাহলে সেখানে কিন্তু কোনো কিছু প্রয়োগ করা হচ্ছে। তো এখানে যেহেতু বস্তুর সাথে কেরান বা তুমি ধাক্কা দেওয়ার সাথে গাড়িকে স্পর্শ করছো, সুতরাং এই ধরনের বলগুলো স্পর্শ বল। আর অস্পর্শ বল হলো কোনগুলা বলতে পারবে?
অস্পর্শ বল হলো আমরা জানি যে মহাবিশ্বের প্রতিটা বস্তুই পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু প্রত্যেকটা বস্তু কি পরস্পরের সাথে লেগে থাকে? না, প্রত্যেকটা বস্তুই সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে, আবার পৃথিবী সূর্যকে আকর্ষণ করছে। তাহলে এই যে সূর্য আর পৃথিবী তো পরস্পরের সাথে লেগে নেই, সুতরাং এটাও কি একটা অস্পর্শ বল। তোমরা জানো যে পরমাণুর ভিতরে কি থাকে? পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান। নিউক্লিয়াসে থাকে নিউট্রন, প্রোটন, আর ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান থাকে। তখন একটা নির্দিষ্ট বলের কারণে তারা কিন্তু তাদের একটা নির্দিষ্ট আকর্ষণ বলের কারণে তারা কিন্তু এই যে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের এক কথায় পরমাণুতে ঘূর্ণায়মান থাকে। তাহলে এই যে নিউক্লিয়াসের প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে একটা বল আছে, সেটা কি ধরনের বল? অস্পর্শ বল। তাহলে তোমরা অস্পর্শ বল বিষয়টা বুঝতে পারলে। এখন তোমরা সাম্য বল এবং অসাম্য বল সম্পর্কে ভালো একটা ধারণা নাও। তো তোমরা দেখো যে সাম্য বল কি। তো সাম্য বল হচ্ছে, মনে করো একটা বস্তু উপরে একদিকে 5 নিউটন, আবার অপর দিকে একই সরলরেখা বরাবর 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এই দুইটা বস্তুর দিক পরস্পর বিপরীত, একটাকে পজিটিভ ধরলে অপরটি হবে নেগেটিভ। তাহলে সাম্য বল কী হবে? আমরা এখন সাম্য বল কী হবে? এই দুইটার যোগফল আমরা যদি যোগ করি তাহলে এর লব্ধিটা হলো দুইটা বলের যোগ করলে যেই বল পাবো সেটা হচ্ছে লব্ধি বল। তাহলে এই দুইটা বল আমরা যোগ করলে শূন্য পাবো। তার মানে আমরা এখানে কি বুঝলাম? যখন দুইটা বল পরস্পরের কোনো বস্তুর উপর প্রয়োগ করলে, যখন যেই বলের কারণে বস্তুটা স্থিরই থাকে, যেই বল প্রয়োগ করলেও বস্তুটা কি থাকে? স্থিরই থাকে, অর্থাৎ সাম্যাবস্থায় থাকে, তাদের লব্ধি শূন্য হয়, সেই বলটাই হলো সাম্য বল। বোঝা গেছে? তাহলে এখানে আমরা উভয় পাশে যেই বল প্রয়োগ করছি 5 নিউটন 5 নিউটন, এইটা হলো সাম্য বল, এটা হলো সাম্য বল। তাহলে সাম্য বলের লব্ধিটা কি হয়? শূন্য হয়। বোঝা গেছে দুইটি বলের? আচ্ছা, এখন তোমরা খেয়াল করো অসাম্য বল। অসাম্য বল হচ্ছে, দেখো আমি একদিকে 10 নিউটন প্রয়োগ করেছি, একদিকে 20 নিউটন। তোমরা বুঝতেই পারছো যে যেই দিকে বল বেশি হবে বস্তুটি অবশ্যই সেই দিকে যাবে। তো তোমরা বলতে পারবা কত মানের বল নিয়ে সে বেশি বল যেদিকে প্রয়োগ করেছে সেদিকে যাবে? নিশ্চয়ই বলতে পারবে। তো কিভাবে? দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা বল পরস্পর বিপরীত দিকে, তাহলে একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ, তাহলে মোট বল কত হবে? তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। তাহলে কি করলে আমরা দেখতে পাচ্ছি 10 নিউটন বল। তার মানে বুঝলাম যে এখান থেকে যেই বস্তুটার উপর আমরা একদিকে 10 নিউটন একদিকে 20 নিউটন বল প্রয়োগ করছি, তাহলে এই বস্তুটা কোন দিকে যাবে? 20 নিউটন যেদিকে বল প্রয়োগ করছে সেদিকে যাবে, এবং কত বলে যাবে? 10 নিউটন বলে যাবে। তাহলে তোমরা দেখতেছো যে দুই পাশে দুইটা ভিন্ন ধরনের বল প্রয়োগ করা হয়েছে একটা বস্তুর ওপর। সুতরাং এই বলগুলা হলো অসাম্য বল। অসাম্য বলের লব্ধি কিন্তু শূন্য হয় না। তো এখন তোমরা পরবর্তীতে দেখো যে এই পৃথিবীতে মৌলিক বল কি? যে সকল বল থেকে অন্য বলগুলায় তৈরি হয় সেগুলো হচ্ছে মৌলিক বল। তো এই মৌলিক বল, পৃথিবীতে যেই বলগুলো আছে 4 ধরনের মৌলিক বল আছে। তো এই মৌলিক বলগুলো দেখো, মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চৌম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, এই 4 প্রকার মৌলিক বল আছে। তো মহাকর্ষ বলটা কি? মহাকর্ষ বল হলো, তোমরা জানো যে ভরের কারণে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু কিন্তু যেই বলের দরুন পরস্পরকে আকর্ষণ করে, আর মহাকর্ষীয় বল সর্বদাই আকর্ষণমূলক বল, পরস্পরকে আকর্ষণ করে, এটাই হচ্ছে মহাকর্ষ বল। আর এই মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল।
তো এখন আমরা জানব যে দুর্বল নিউক্লিয় বল। তো দুর্বল নিউক্লিয় বল হলো মহাকর্ষ বল থেকে কিছুটা শক্তিশালী। এই দুর্বল নিউক্লিয় বল তৈরি হয় কিসের কারণে? তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াসের ভাঙনে বিটা কণা এবং বিটা কণা বা যে ইলেকট্রন নির্গত হয়, এই কী কারণে নির্গত হয়? দুর্বল নিউক্লিয় বলের কারণেই নির্গত হয়। আর তড়িৎচুম্বক বল তোমরা তো জানোই, তড়িৎ এবং চুম্বক। তোমরা জানো যে তড়িৎ এবং চুম্বক এই দুইটা বলের সমন্বয়ে তড়িৎ চুম্বক বল তৈরি হয়। তো তড়িৎ চুম্বকীয় বল আমরা কোথায় দেখেছি? যে জানি যে যখন পরমাণুর ভেতরে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের প্রোটনের সাথে আকর্ষণ করে, কি বলের কারণে? তারা তড়িৎচুম্বক বলের কারণে পরস্পরকে আকর্ষণ করে। আর সবল নিউক্লিয় বল হচ্ছে, আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন যেই শক্তিশালী বলের কারণে যুক্ত থাকে পরস্পরের সাথে, সেই বলটা হলো সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বলের জন্যই কিন্তু পারমাণবিক বোমা বিস্ফোরণ হলে এত বিকট শব্দ হয় বা এর ভয়াবহতা সৃষ্টি হয়। আবার এই যে সূর্য থেকে যেই আমরা তাপ পাচ্ছি, সেইটাও কিন্তু এই সবল নিউক্লিয় বলের কারণেই। তো তাহলে কি বুঝলাম? যে প্রোটন এবং এই যে নিউট্রন পরমাণুর মধ্যে আবদ্ধ থাকে যেই বলের কারণে, সেটাই হলো সবল নিউক্লিয় বল। আর এই বলকে ভাঙতে গেলেই কিন্তু মহাবিপদ সৃষ্টি হয়। তাহলে বুঝতেই পারছো যে সবল নিউক্লিয় বল কি। তো এখানে আমরা দেখলাম যে মহাকর্ষীয় বল সবচেয়ে দুর্বল বল, তার থেকে দুর্বল নিউক্লিয় বল, তার থেকে সবল দুর্বল নিউক্লিয় বল, তার থেকে সবল তড়িৎচুম্বকীয় বল, তার থেকে সবচেয়ে সবল হচ্ছে সবল নিউক্লিয় বল। তার মানে সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী আর মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল। তো এখন আমরা জানব যে ভরবেগ সম্পর্কে। তো আমরা ভর সম্পর্কে জানি যে ভর কি এবং বেগ কি। বস্তুর পরিমাপই হচ্ছে ভর, আর বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার। আর এই ভর এবং বেগের গুণফলকে বলা হবে ভরবেগ। ভরবেগের একক কি হবে? ভরবেগের একক হলো যে ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখো যে ভরবেগের এককটা হবে কেজি মিটার পার সেকেন্ড। মাত্রা, তো ভরের মাত্রা আমরা জানি ভর হলো মাস, ক্যাপিটাল এম। আর ভেলোসিটি ভি এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, আগের অধ্যায়ে তোমরা জানছো। তাহলে এই মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 1 ভরবেগের মাত্রা। তো এখন এই যে ভরবেগের থেকে কিন্তু আমরা আমাদের গাণিতিক সমস্যা সমাধানের একটা গুরুত্বপূর্ণ সূত্র এফ ইকুয়াল টু এম এ সম্পর্কে এদের যে সম্পর্কটা পায়। তো তোমরা দেখো এখানে এম ভরের একটি বস্তুকে এফ বল প্রয়োগ করায় বস্তুটা ইউ আদিবেগে এ সুষম ত্বরণের টি সময়ে ভি বেগ প্রাপ্ত হয়েছে। তো এই যে ভি বেগ প্রাপ্ত হয়েছে, এই বস্তুটার আদি যেই ভরবেগ ছিল, ভর ইন্টু বেগ, ভর ইন্টু আদি বেগ, শেষ ভরবেগ কী হবে? ভর ইন্টু শেষ বেগ।
তাহলে এটা হলো। এখন ভরবেগের পরিবর্তন বলতে কি বুঝি? পরিবর্তন মানে আমরা কিভাবে বের করি যে বড় ভরবেগ থেকে ছোট ভরবেগ বিয়োগ করলে যা পাবো সেটাই হচ্ছে ভরবেগের পরিবর্তন। বড় মান থেকে ছোট মান বাদ দিলে যা পাই সেটাই যেহেতু পরিবর্তন, সুতরাং এখানে বড় ভরবেগ থেকে ছোট ভরবেগ বাদ দেবো, তাহলে ভরবেগের পরিবর্তন হবে টি সময়ে ভরবেগের পরিবর্তন। তাহলে একক সময়ে ভরবেগের পরিবর্তন কি হবে? তাহলে টি দ্বারা ভাগ হয়ে যাবে ঐকিক নিয়মে। তাহলে এখান থেকে এম যদি কমন নিয়ে তাহলে ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারি। তাহলে এখানে আমরা জানি যে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, আগের অধ্যায়ে জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ভি মাইনাস ইউ বাই টি পরিবর্তে এ লিখতে পারি। সুতরাং এখানে আমরা ভরবেগের পরিবর্তন পেলাম কত? একক সময়ে ভরবেগের পরিবর্তন হলো এম এ। তো তোমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা জানো। কি জানো? যে নিউটনের দ্বিতীয় সূত্রটা ছিল ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। হয় ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে সমানুপাতিক চিহ্ন তো তোমরা চেনো যে এইভাবে চিহ্নটাই হলো সমানুপাতিক। সুতরাং এ প্রপোর্শনাল, ইংলিশে বলা হয় প্রপোর্শনাল এম এ। তো এখানে এই সমানুপাতিক উঠিয়ে দিলে সমান চিহ্ন লিখলে একটা ধ্রুবক লিখতে হয়, কে ধ্রুবক। তাহলে কে একটি সমানুপাতিক ধ্রুবক। এখন যদি তোমরা বলের মান 1 নিউটন নাও, ভরের মান 1 কেজি নাও, ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড নাও, তাহলে এখানে কে এর মান আসে 1। তাহলে কে এর মান 1 যদি আসে, এই কে এর মান যদি এখন আমরা কে এর পরিবর্তে বসিয়ে দিই, তাহলে আমরা কিন্তু এখানে এফ ইকুয়াল টু কে এর মান 1 এম এ থাকবে। সুতরাং এফ ইকুয়াল টু এম এ পেয়ে যাব। তো এইভাবে আমরা এই এফ ইকুয়াল টু এম এ সূত্রটা পেয়েছি। তো এর পরবর্তীতে দেখো আমরা জানবো যে বলের ঘাত সম্পর্কে। বলের ঘাত কি? বলের ঘাত হলো যে কোনো বস্তুর ওপর আমরা খুব অল্প সময়ে যেই বল প্রয়োগ করছি, সেই বল এবং এই সময়ের গুণফলই হচ্ছে বলের ঘাত। আর একটু ক্লিয়ার করি যে কোনো বস্তু, মনে করো যে আমরা যখন ক্রিকেট খেলি তখন বল ব্যাটের সাথে লেগে অনেক দূরে চলে যায় এবং বলটা অতি অল্প সময়ে ব্যাটের সাথে আঘাত লাগে। এই অল্প সময়ে যেই বলটা ব্যাটের সাথে লাগছে সেই বলটাকে বলা হয় ঘাত বল। আর এই ঘাত বল এবং যেই সময়ে ব্যাটের সাথে লেগেছে সেই সময়টার গুণফল হচ্ছে বলের ঘাত। তাহলে বল এবং সময়ের গুণফল হচ্ছে বলের ঘাত। তো এখন খেয়াল করো যে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তাহলে এ মানে ভি মাইনাস ইউ বাই টি, টি টি কেটে গেল, তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ, তাহলে এখানে এম ভি মাইনাস এম ইউ, এম দ্বারা গুণ করলে যে ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। এম ভি মাইনাস এম ইউ বলতে কি বোঝায়? এম ভি মাইনাস এম ইউ মানে হলো আমরা জানি, কি জানি, যে এটা হলো ভর বেগের পরিবর্তন। তো বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। তো এটাও তোমাদের মনে রাখতে হবে, অঙ্ক করার সময় এই সূত্রগুলো তোমাদের লাগবে। তো নিউটনের দ্বিতীয় সূত্র তো তোমরা জেনেছিলে, মানে জানছো, তোমাদের বইয়েও আছে যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সেটা কিন্তু তোমরা এই আগের প্রতিপাদনেও কিন্তু তোমরা ব্যবহারটা দেখেছো যে ভরবেগের পরিবর্তন এম এ ছিল, সেটা বলের সমানুপাতিক হয়েছিল। এটা কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র ছিল। তো এখানে
আমরা নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে জানব। নিউটনের তৃতীয় সূত্রটা কি? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি যদি কোনো একটা, মনে করো তোমাদের বাসার যে বাড়ির দেওয়ালে হাত দিয়ে একটি যদি ঘুষি মারো, তাহলে দেখবে যে তুমিও আঘাত পেয়েছো। তাহলে কি বুঝলে? তুমি দেওয়ালের সাথে বল প্রয়োগ করলে আর তোমারও কিন্তু লাগলো। সুতরাং তুমি যখন বল প্রয়োগ করেছো সেটা হলো ক্রিয়া, আর তুমি যেই আঘাতটা পেয়েছো সেটা হলো প্রতিক্রিয়া। তাহলে বুঝতেই পারছো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো যদি আমি এখানে ধরি যে দুইটা বস্তু পরস্পরের সাথে ক্রিয়া করছে, যে প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুকে যখন ধাক্কা দিল সেটা হলো ক্রিয়া F1, আর মনে রাখবা ধাক্কাটাই হলো বল। যখন প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে ধাক্কা বা বল প্রয়োগ করলো তখন F1 ধরলাম, তাহলে দ্বিতীয় বস্তুটাও তোমার প্রথম বস্তুকে F2 বলে ধাক্কা দেবে, যেহেতু দুইটার দিক পরস্পর বিপরীত। তাহলে এই বস্তুটা যখন এই বস্তুর উপর ধাক্কা দিল সামনের দিকে, আর তুমি যেহেতু তার বিপরীত দিকে, তাহলে এ তোমার উপরে বল প্রয়োগ করবে, তোমার যেটা আঘাত লাগবে সেটা হলো বিপরীত দিকে। তাহলে দুইটার দিক বিপরীত হয়, একটাকে পজিটিভ ধরলে অপরটিকে নেগেটিভ ধরতে হবে। তাহলে F = -F2 আমরা বলতে পারি। এখন আমরা দেখব যে ভরবেগের সংরক্ষণশীলতা বা নিত্যতার সূত্র। যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে যখন সংঘর্ষ ঘটে, এই সংঘর্ষের পূর্বে যখন দুইটা বস্তু চলতেছিল, তাদের ভর এবং বেগের, এক কথায় ভরবেগের যোগফল, তার মানে দুইটা বস্তু আগে যেই বেগে চলছিল, মনে করো আগে একটা নির্দিষ্ট বেগে দুইজনা চলছিল, তাহলে তাদের আদি ভরবেগ দুইটার যোগ করলে যেই মান পাবো, সংঘর্ষের পরবর্তীতে আবার নতুন বেগে চললেও আমরা তখন এই বস্তুর ভরবেগের মোট ভরবেগ, এক কথায় প্রথম বস্তুর শেষ ভরবেগ এবং দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ যোগ করে মোট যেই ভরবেগ পাবো তার সমান পাবো। তো এই জন্যই ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে এইভাবে বলা হয়েছে। যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয়, তাহলে কোনো সংঘর্ষের পূর্বে যেই মোট ভরবেগ এবং পরের মোট ভরবেগের কোনোই পরিবর্তন হয় না, অর্থাৎ ভরবেগ পূর্বে এবং পরে, সংঘর্ষের পরে ভরবেগের মোট যেই ভরবেগ সমান থাকবে দুইটা বস্তুর। তাহলে এটা আমরা এখন দেখব যে প্রতিপাদন, যদিও তোমাদের পরীক্ষায় এই প্রতিপাদনগুলো আসে না, তারপরে বোঝার সুবিধার্থে জেনে রাখা ভালো। তো অনেক সময় তোমাদের স্কুল পরীক্ষায় এগুলোর প্রমাণ স্যাররা দিয়েও দিতে পারে অথবা ক্লাস টেস্টে দিতে পারে, এই জন্য তোমরা এগুলো শিখে রাখবা। তো এখন দেখো যে এখানে আমরা দুইটা বস্তু U1 U2 বেগে তারা সামনের দিকে এগোচ্ছিল। পরবর্তীতে দুইটা বস্তুর ক্ষেত্রে প্রথম বস্তুর বেগটা যখন বেশি হয়ে গেল, তখন টি সময় পর, একটা নির্দিষ্ট সময় পর তারা সংঘর্ষে পতিত হলো। তখন তাদের মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ঘটল। তাহলে নিউটনের সূত্র অনুসারে F1 = F2 আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা আবার F এর পরিবর্তে কি লিখতে পারি? F = ma, তাহলে F1 এর পরিবর্তে m1 a1, F2 এর পরিবর্তে m2 a2, তাহলে F1 এর পরিবর্তে m1 a1, F2 এর পরিবর্তে m2 a2 লিখতে পারি। পরে আমরা এর পরিবর্তে v-u/t, যেহেতু প্রথম বস্তুর ক্ষেত্রে বেগ, শেষ বেগ v1 এবং প্রথম বস্তুর আদি বেগ u1
আর যেহেতু সংঘর্ষের সময় দুজনের সেম, সুতরাং এখানে টি দিয়ে ভাগ হবে, যেহেতু আমরা জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দ্বিতীয় বস্তুর শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়, এর পরিবর্তে বসিয়েছে টি দুই পাশ থেকে বাদ হয়ে গেল, কেটে গেল। তাহলে এম এখন লিখতে পারি এম ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু ভি ওয়ান মাইনাস ই ওয়ান ইকুয়াল টু এম টু ইন্টু ভি টু মাইনাস ইউ টু। তাহলে এখন খেয়াল করো, আমরা এম ওয়ান দ্বারা এই দুটোকে গুণ করে দিই, এম টু দ্বারা এই দুটোকে গুণ করে দিই। গুণ করার পর আমরা এখানে কি পাবো, যে এম ওয়ান ইউ ওয়ানকে আমরা ডান পাশে নিয়ে আসি, আর এম টু ভি টুকে বাম পাশে নিয়ে একবারে আমরা ঘুরিয়ে নেব। তাহলে কি হবে, যে এই যে এখানে আমরা কি লিখতে পারি, যে এখানে আমরা লিখতে পারি, দেখো এখানে একটা বিষয় ছিল যে এখানে একটা মাইনাস ছিল, মাইনাস এখানে মাইনাস মিসিং গেছে, এখানে মাইনাস, এই মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হয়। তাহলে এখানে আমরা প্লাস দিয়ে দিলাম। এখন খেয়াল করো, এখন ঠিক আছে, এখন তোমরা যদি এইটাকে ওই পাশে নিয়ে যাও তাহলে এখানে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু হবে, এক পাশে লিখলাম। আর এম টু ভি টু আর এক পাশে নিয়ে গেলে এম ওয়ান ভি ওয়ান যোগ এম টু ভি টু হবে, সেটাকে আমরা ডান পাশে লিখেছি। এখন আমরা এই সূত্রটা কিন্তু বন্দুকের পশ্চাৎবেগ, নৌকা থেকে যখন কোনো ব্যক্তি লাফ দেয়, বা ব্যাঙ যখন কোনো পাতার পানির ভিতরে পাতার শেওলা থেকে শেলের উপর থেকে বা পানিতে লাফ দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি খাটে। তাই বন্দুকের পশ্চাৎবেগের ক্ষেত্রে আমরা কিভাবে এই ভরবেগের সূত্র ব্যবহার করব। তো আমরা জানি বন্দুকটা হয় অনেক বড়, তার ভরটা আমরা বড় হাতের এম। বন্দুকের পশ্চাৎবেগ যখন গুলি করা হবে, যখন বন্দুকের গুলি করা হয় তখন সেখান থেকে যখন বুলেটটা বের হয় তখন সেই বুলেটটা হয় ছোট, তার ভর ছোট হাতের এম। আর বন্দুকের যেহেতু ছোট, বন্দুকের গুলি ছোট, সেই ক্ষেত্রে তার বেগটাকেও ছোট ধরা হয়েছে। তো এখন খেয়াল করো যে এটা হলো শেষ বেগ, বন্দুকের শেষ বেগ এবং গুলির শেষ বেগ। আর বন্দুকের ক্ষেত্রে বন্দুক এবং গুলির আদি বেগগুলো কি হয়, শূন্য হয়, আদি বেগগুলো শূন্য। তাহলে এখন আমরা এই সূত্রে মান বসিয়ে দিই। এখানে ইউ এর ওয়ানের পরিবর্তে ইউ টুর পরিবর্তে 0 0 বসিয়ে দিলাম, আর ভি ওয়ানের পরিবর্তে আমরা কি বসালাম, যেহেতু আমরা ধরে নিলাম যে এম ওয়ান ইকুয়াল টু ক্যাপিটাল এম, সুতরাং এটা বন্দুক, সুতরাং তার সেটা স্থির ছিল 0 এবং তার বেগটা হচ্ছে বড় হাতের ভি, এ লিখলাম। আর যেহেতু গুলি ছোট, তার বেগ হচ্ছে স্মল ভি, তাহলে ভি টু ইকুয়াল টু স্মল ভি, এবং আদি বেগ ছিল না তাই শূন্য, যেহেতু আমরা এম টুকে এম ধরেছি। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিলাম। এরপর তাহলে আমরা পেলাম এম ভি প্লাস এম ইউ ইকুয়াল টু 0। এটা হলো এই সূত্র ব্যবহার করে বন্দুকের যে পশ্চাৎবেগ ভি, এইটা তোমরা নির্ণয় করতে পারবা। এখানে ভিটাকে বন্দুকের পশ্চাৎবেগ বলা হয়। তোমরা দেখেছো যে যখন গুলি করা হয় তখন বন্দুকটা পিছনের দিকে সরে আসে, এই যে পিছনের দিকে যেই বেগে সরে আসলে এটাই হলো পশ্চাৎবেগ। তো এটা কিন্তু তোমরা যখন দেখবা যে নৌকায় চড়ে যখন নৌকায় যাওয়া হয়, নৌকা থেকে কেউ যদি লাফ দেয়, স্থির নৌকা স্থির আছে, সেখান থেকে মনে করো কোনো এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিল বা পুকুরে ঝাঁপ দিল, তখন দেখবে যে নৌকা কি হবে, পিছনের দিকে সরে যাবে এবং ব্যক্তিও তো সামনের দিকে সরে গেছে। তাহলে দেখবা যে এখানে ব্যক্তি এবং নৌকা প্রথমে স্থির ছিল, পরবর্তীতে ব্যক্তি এবং নৌকা উভয় কিন্তু গতিশীল হয়ে গেল। তো এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের এই নৌকার বেগটা যদি বের করতে চাও তাহলে এই সূত্র ব্যবহার করে করতে পারবে। তো এখন আমরা মিলিত বেগ সম্পর্কে জানব। তো মিলিত বেগটা কি? মিলিত বেগ হচ্ছে যখন মনে করো একটি ভারী বস্তু যখন একটি হালকা বস্তুকে যে আঘাত করবে তখন কি হবে, সেই ভারী বস্তুটি হালকা বস্তুকে
সহকারে হালকা বস্তুকে কিন্তু সাথে যুক্ত হয়ে সামনের দিকে অগ্রসর হবে। তাহলে কি বুঝলে যে দুইটা বস্তু পরস্পরের সাথে মিলিত হয়ে তখন চলা শুরু করবে, তখন এই মিলিত বেগটা আসে কথাটা। তাহলে মিলিত বেগ হচ্ছে v1 এবং v2 দুইজনের বেগ যখন স্পর্শ হয়ে চলবে, ভারী বস্তু যেই হালকা বস্তুকে সংস্পর্শ করে যখন গতিশীল হবে তখন তাদের বেগকে সমান ধরতে হবে। তাহলে v1 এবং v2 ইকুয়াল টু v। সেই ক্ষেত্রে আমরা আগের সূত্রে v1 এবং v2-র পরিবর্তে v বসিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা এখানে কি পাবো? এখান থেকে আমরা ভিটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে m1 যোগ m2 থাকবে। আর এখানে যে অংশটা ছিল তাকে ডান পাশে নিয়ে গেলাম এবং v এক পাশে রেখে m1 যোগ m2 দিয়ে ভাগ করে দিলাম। ফলে আমরা এই সূত্র ব্যবহার করে মিলিত বেগ নির্ণয় করতে পারবো। তো একটি কথা তোমাদের বলে রাখা উচিত যে এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। অঙ্ক করার ক্ষেত্রে এই কথাগুলা খুবই বেশি তোমাদের লাগবে। তো মনে রাখবে, দুইটা বস্তু যখন পরস্পর বিপরীত দিক থেকে চলছিল, অর্থাৎ একটি বস্তু মনে করো এইদিকে যাচ্ছিল, আরেকটি বস্তু তার বিপরীত দিক থেকে আসছিল, তখন তাদের ক্ষেত্রে যখন সংঘর্ষ, যখন এই ক্ষেত্রে আমরা কিন্তু কি করব যে u1 এবং u2-র ক্ষেত্রে আমাদের যেই বেগটা কি হবে, যেই বেগটা কি ছিল, যেই বেগটা তোমার ছোট ছিল, যেই বেগটা কি ছিল ছোট, যে বেগটার কি ছোট, যেই বেগটা ছোট, সেই বেগটার আগে আমরা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করব। ওকে, আর যদি বস্তু একই দিকে চললে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তো এখন চিহ্নের পরিবর্তন হবে না মানে আমরা u1 বা u2-কে আমরা কখনো ঋণাত্মক তখন ধরবো না। আর একটা বিষয় তোমাদের বলি, এখানে বলে যে কোন দিকে চলবে, যে সংঘর্ষের পরে বস্তু দুটো কোন দিকে যাবে। তোমরা মনে রাখবা, যেই বস্তুটার ভর বেশি সংঘর্ষের পরে সাধারণত বস্তু দুইটা সেই দিকেই, যার ভর বেশি সে যেই দিকে গতিশীল ছিল তার দিকেই কিন্তু দুই বস্তু সম্মিলিতভাবে যাবে। তাহলে কি বুঝলাম যে আমরা দিক নির্ণয় করব কি দেখে, দেখব যে কার ভর বেশি, সেই ভর দেখে সে কোন দিকে যাচ্ছিল তার দিকটাই হবে এই মিলিত বস্তুর দিক। তো এইভাবে তোমরা কোনো বস্তুর মিলিত বস্তুর দিকও নির্ণয় করে ফেলতে পারবে। ভরবেগের সংরক্ষণশীলতা ছাড়াও শক্তির সংরক্ষণশীলতা নামে আরেকটা বিষয় কিন্তু আছে। সেই শক্তির সংরক্ষণশীলতা আগের মতোই, যে আদি যেই প্রথম যেই বেগে, এক কথায় u1 u2 বেগে যে বস্তু চলছিল, সেই u1 u2 বেগের জন্য যে বস্তু দুইটির গতিশক্তি, এই গতিশক্তি সম্পর্কে পরের অধ্যায়ে তোমরা অবশ্যই জানবে। এখন তোমরা মনে রাখবা যে গতিশক্তি জিনিসটা কি, এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি, টি ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। তো এখানে টি হলো গতিশক্তি, টি ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। আমরা চতুর্থ অধ্যায়ে এই গতিশক্তি সম্পর্কে আরও অনেক জানব, যেহেতু এই অধ্যায়ে আমাদের এই গতিশক্তি সম্পর্কিত এই সমীকরণটা তোমাদের বইয়ে লেখা আছে, যার কারণে এই গতিশক্তিটা সূত্রটা আপাতত জেনে রাখো। তাহলে এখানে প্রথম যেই বস্তুটা ছিল তার আদিবেগ u1 ছিল, তার জন্য গতিশক্তি হাফ m1 u1 স্কোয়ার। তাহলে দ্বিতীয় যেই বস্তুটা ছিল তার ভর হাফ লিখে তার ভর এবং
তার বেগ স্কোয়ার, তাহলে এই দুইটার গতিশক্তি, প্রথম বস্তুর গতিশক্তি, দ্বিতীয় বস্তুর গতিশক্তির যোগফল। এবং শেষের দুইটা বেগ হয়েছিল, একটা v1 আর একটা v2, সেই দুইটা বেগের জন্য গতিশক্তি, তাহলে প্রথম বস্তুর গতিশক্তি কী হবে, হাফ m1 v1 হোল স্কোয়ার, এই স্কোয়ার হবে, এটা হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। তাহলে এখান থেকে কি বুঝলে যে এখানে কিন্তু প্রথম বস্তুর যে শেষ গতিশক্তি এবং দ্বিতীয় বস্তুর শেষ গতিশক্তির যোগফল আবার এখানে আমরা লিখেছি মোট গতিশক্তি। তাহলে এই যে সংঘর্ষের পূর্বে আমরা বলতে পারি এটা হচ্ছে গতিশক্তি, এবং এখানে আমরা বলবো যে সংঘর্ষের পরবর্তীতে যে মোট গতিশক্তি তারা সমান যদি থাকে, তাহলে এইটাকে বলা হয় ভরবেগের ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা। এটাকে বলা হয় ভরবেগের ক্ষেত্রে বেগের শক্তির সংরক্ষণশীলতা। তো ভরবেগের শক্তির সংরক্ষণশীলতা, আর এমনি সংরক্ষণশীলতার নীতিতে আমরা জানি যে শক্তির সৃষ্টি নাই, ধ্বংস নাই, মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট অপরিবর্তনীয়, এটা হচ্ছে শক্তির নিত্যতা। তো এখানেও যে আদি যে শক্তিগুলা ছিল এবং শেষ শক্তিগুলা যোগফল সমান, সুতরাং এটাও শক্তির নিত্যতা। তো এখানে খেয়াল করো যে যদি এই ভরবেগের ক্ষেত্রে শক্তির নিত্যতা যদি পালিত হয় যে সংঘর্ষ মানে যখন দুইটা বস্তু পরস্পরের উপরে সম্মিলিত হয়ে পরস্পরে আঘাতপ্রাপ্ত হচ্ছে সংস্পর্শে এসে, সেটা হচ্ছে সংঘর্ষ। তো যখন বস্তুটা কি হবে যখন এই শক্তির সংরক্ষণশীলতা মেনে চলবে, অর্থাৎ আদি যেই শক্তি যোগফল এবং শেষ শক্তির যোগফল সমান হবে, তখন এই আমরা বলবো যে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যখন এই সূত্র মেনে চলবে না, তখন আমরা একে বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো এই বিষয়টা তোমাদের জেনে রাখতে হবে, তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে এই স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষটা লাগবে এই জন্য। তো আজকে আমরা এই ভরবেগের যেই সূত্রগুলো আমরা জানলাম, ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা এবং স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক সংঘর্ষ কখন মেনে চলবে, কখন মেনে চলে না, কখন হবে, কখন হবে না, সেই বিষয়গুলো জানলাম। এবং আজকে আমরা একদম শিখেছি যে বল থেকে এই ভরবেগের সংরক্ষণশীলতা পর্যন্ত। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই খুব যত্ন সহকারে বাসায় পড়বে এবং বাসায় খাতায় নোট করে ফেলবে, এবং এইগুলো তোমরা ভালোভাবে চর্চা করে নেবে। তোমাদের এই বিষয়গুলো পরবর্তীতে তোমাদের অঙ্ক করতে লাগবে, এবং এইগুলো থেকে তোমাদের অনেক কোশ্চেন এমসিকিউ এবং জ্ঞান উদ্ভাবনে তোমাদের প্রয়োজন হবে। এই জন্য তোমরা অবশ্যই এগুলো ভালো করে মনোযোগ সহকারে পড়বে। তো আগামীতে তোমাদের সাথে আবার খুব গুরুত্বপূর্ণ পরবর্তী আলোচনা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।